গাইড করে তাদের জায়গা থেকে, প্রিপারেশনের জায়গা থেকে আমি দেখে তোমাকে এই আউটপুটটা দিচ্ছি, কোনো দিন হবে না। তোমাদের মধ্যেও বলছি, যদি এরকম হতে পারে, এমন কোনো সিচুয়েশন এলো মনে হচ্ছে যে না স্যার প্রিপারেশনটাকে কন্টিনিউ করা যাচ্ছে না, চাকরি বাকরির দিকেই যেতে হবে, তো ডিসিশন একটাই নেবে। যদি মনে করো যে না মাঝপথে মনে হচ্ছে স্যার চাকরির দিকেই যেতে হবে, তো চাকরির দিকে ফোকাস করো, জিলেট দরকার নেই। বাট কিছুটা চাকরি স্যার, কিছুটা জিলেট, যদি স্যালারি, বেশিরভাগ গার্জেন এসে কি বলে জানো তো, আমার কি মনে হয় এত রাগ ধরে, মানে যাতা বলে দিই। গার্জেন এসে বলে ভেবেছিলাম স্যার, জানেন তো ভেবেছিলাম যে কলেজ থেকে ক্যাম্পাসিংটা ভালো দেবে, কিন্তু শেষ মুহূর্তে দেখলাম স্যার ভালো দিল না, তাই এখন মনে হচ্ছে যে বিটেকটাই তাহলে করিয়ে দিই। এটা কোনো কথা হলো? একটা শিক্ষিত গার্জেনের এটা কোনো কথা হলো? বা একটা স্টুডেন্টের কোনো কথা হলো এটা? তুমি আমাকে বোঝাও। তোমার ডিটারমিনেশন শুরু থেকে ফিক্স রাখতে হবে যে আমি কোন দিকে যাবো। যদি হায়ার স্টাডিজে যত কষ্টই হোক, যদি মুড়ি খেয়ে সাইকেল চালিয়ে কলেজ যেতে হয় তাহলে তাই যাবো। যদি মনে হয় আমি জব করবো তাহলে জবের দিকে যাবো, তাহলে জিলেট এখানে মাথা গলানোর দরকারই নেই। দু নৌকায় পা দিয়ে চলবে না, আমার রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, বারবার বলছি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? কারোর যেন এই সিচুয়েশন তৈরি না হয়, যে কোনো একটা, আমি তো বলছি যে কোনো একটা। তুমি জব করলে জব করো, কোনো অসুবিধা নেই, কিন্তু জিলেট করলে জিলেট করো। দু নৌকায় পা দেওয়ার চেষ্টা করবে না এনি পয়েন্ট অফ টাইম। বোঝা গেল জিনিসটা? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার আসি র্যাঙ্ক। এটা কি বলে দিলাম? হ্যাঁ, ফাউন্ডেশন হয়ে গেল। এটাকে হানিমুন পিরিয়ড কেন বলছি? কারণ কি আস্তে আস্তে ডেভেলপ করবো কনসেপ্টটাকে, খুব পোলাইট ভাবে আমরা জিনিসগুলোকে রেডি করবো এবং খুব স্মুথলি রেডি করবো এবং খুব ধীরে ধীরে করবো, যাতে ব্রেনে চাপ না পড়ে, স্ট্রেস না পড়ে, এবং পড়াশোনাটা ভালো লাগে। যাতে ভালো লাগাটা তৈরি করতে হবে প্রথম 3 মাসের মধ্যে, পরে আর ভালো লাগার জায়গা নেই, পরে এবার উচিত দৌড়াবে, ঘোড়ার মতন দৌড়াতে হবে, ঠিক আছে? প্রথম 3 মাস ধীরে সুস্থ হবে, ধীরে সুস্থে যেন ভালোটা লেগে যায় পড়াশোনার প্রতি, সেই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবো। এবার আসবো র্যাঙ্ক। স্যার একটা মোটামুটি আইডিয়া দিন, কেউ যদি টোটাল মার্কসের 50 থেকে 60% পায়, তার র্যাঙ্ক হয়ে যাবে মোটামুটি ভাবে 1 থেকে 5-এর মধ্যে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক। 50 থেকে 60% মানে কি বলতো? 120 তো টোটাল নাম্বার, এর 50% মূল্য কত হয়? 60 60 নম্বর। স্যার। হ্যাঁ, 6 × 72 মানে 70-এর কাছাকাছি পেলে হয়ে যাবে তোমার 60। তাহলে 50 থেকে 60% পেলে তোমার র্যাঙ্ক আসবে 1 থেকে 5-এর মধ্যে। অন অ্যান অ্যাভারেজ বলছি, এটা কিছুটা চেঞ্জ হতে পারে, বাট এভারেজটা তোমার মাথায় রাখো। স্যার এর উপরে কি কেউ পায়? এর উপরে কেউ পায় না, এই না। আর কি বলবো তোমাকে, 1 থেকে 5 তো বলেই দিচ্ছি, এর উপরে কেউ পাবে না। তাও এই যে যেটা বলছি না 60-এর উপরে নাম্বার, এটা হয়তো গোটা একজনই পাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। এটা আজকের গল্প না, এটা যখন আমরা ছোটবেলায় পড়াশোনা করতাম তখন আমাদের সময় একই গল্প ছিল। জিলেটটা এরকমই ভাবে বানায়, কোশ্চেন প্যাটার্নটা এতটাই হার্ড বানায় যে তুমি 50% বা 60% উপরে জীবনে তুলতে পারবে না, ঠিক আছে? যবে থেকে জিলেট পরীক্ষা হচ্ছে তত বছরে কেউ তুলতে পারেনি, আর ভবিষ্যতে 5-6 বছরের প্ল্যানও তোমাকে বলে রাখছি কেউ তুলতে পারবেও না। বা যদিও বা কেউ পারে, হয়তো হার্ডলি 1 জন কি 2 জন অল ওভার ওয়েস্ট বেঙ্গল। বাকি সবার নাম্বার ওই 50%-এর আশেপাশে, এবং সেটাতেই তোমার 1 থেকে 5 কি জাদা সে জাদা, খুব কম্পিটিশন বেড়ে গেলে 1 থেকে 10-এর মধ্যে হয়ে যাবে র্যাঙ্ক। ক্লিয়ার? এবার তাহলে বলা উচিত স্যার আমাদের টার্গেট কত হওয়া উচিত? ওসব তো জেনে লাভ নেই স্যার, আপনি বলুন, আমি প্রিপারেশন নিচ্ছি, আমাদের টার্গেট কি হওয়া উচিত? মিনিমাম আমাদেরকে 50 মার্কস পেতেই হবে জিলেট এক্সামে, কথা বুঝলে? কতর মধ্যে? 120-র মধ্যে। তবে আমি সব ছেলেদেরকে জিউতে ঢোকাতে পারবো, আদারওয়াইজ পারবো না। এবার অনেকে বলবে স্যার আমি তো ইউটিউবে একটা ভিডিও দেখলাম, সেখানে স্যার দেখলাম 34.5 পেয়ে একজন যাদবপুরে অমুক একটা স্ট্রিম পেয়েছে। বলতেই পারো, তাই তো? হ্যাঁ স্যার। তুমি আমাকে বলো, সেই আবার এক্সামের গল্পটা তোমায় বলি। তুমি পরীক্ষায় এমন অ্যান্সার করলে তুমি যেন 75 পাবে, তুমি বাড়িতে এসে 75 বলবে, না তুমি বলবে বাড়িতে 55 পাবো? কোনটা পাবে? কোনটা বলবে? স্যার ডেফিনেটলি 55 বলবো। কেন, যদি আমি 60 বা 65 পাই, তাহলে বাড়ির লোক ভাববে বাহ 55 বলেছিল 60 পেয়েছে, বাহ ভালোই তো রেজাল্ট হয়েছে। তুমি যদি বলো 80 স্যার 80 পাবো, আর রেজাল্ট যখন বেরোলো 55 বলে, কি অবস্থাটা হবে? গল্পটা সেরকম। এই যে মার্কসটা যেটা, সেটা সেই বছরের জন্য এলিজিবল, নট তোমার বছরের জন্য তার পরের বছরের জন্য এলিজিবল, কোনোদিনই নয়। প্রত্যেক বছর এগুলো চেঞ্জেস হয়, প্রত্যেক বছর এগুলো ভ্যারিয়েশন আসে। কথা বুঝলে বাবা, কথা বুঝলে? তো সেফ জোন হচ্ছে 50 ধরে চলাটা সেফ জোন। আমি 50-এর কম পাবো না, আমাকে 50+ পেতেই হবে।
এটাই আমার টার্গেট হওয়া উচিত, কথা বুঝলে? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 120-র মধ্যে 50, আমি 60ও বলছি না, 50% বলছি না। দেখো 40% হলে কত হয়? 3 বারং 30, 4 বারং 48, 40% মানে 48। হ্যাঁ আমি স্যার। 2 নাম্বার এক্সট্রা বলেছি। কিছু কি আমি খুব কি বেশি ডিমান্ড করছি? আমি কি খুব বেশি না, ডিমান্ড স্যার। করছি কিছু? 40% বলেছি। এবার তুমি বলবে স্যার এ কি ব্যাপার, এখানে অ্যাকচুয়ালি জিলেটের 40% মানে হিউজ টাফ, তার জন্যই প্রিপারেশন। অতই যদি সোজা হতো তাহলে তো সবাই পেয়ে যেত, তাই না? যেখানে ইউপিএসসির মতন পরীক্ষাতে লোকে 50% পাওয়া মানে এআই আর 50-র মধ্যে র্যাঙ্ক চলে আসবে। ইউপিএসসির মতন পরীক্ষায়, হার্ড পরীক্ষা, সেখানে জিলেটের মতন পরীক্ষায় বলছি 40% তোমার যাদবপুর হয়ে যাচ্ছে সিলেকশন, 30-এর মধ্যে র্যাঙ্ক চলে আসবে তোমার। বুঝতে পেরেছো? তো হ্যাঁ, নট স্যার। ম্যাটার অফ জব, অতটাও ভেবো না যে অতটা ইজি। নিশ্চয়ই হার্ড হয় বলেই কেউ পাচ্ছে না। তো যাই হোক, অত জেনে আমার লাভ নেই। আমাদের টার্গেট তাহলে কি হবে? মিনিমাম কত আমাকে পেতেই হবে? 50। 50। তাহলে কি হবে? আমার যাদবপুরে কোটাটা ফাইনাল হয়ে গেল, সে আমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হই, আমার যাদবপুরে একটা সিট কনফার্ম। কনফার্ম। এবার স্যার র্যাঙ্ক 1 হলো না 5 হলো না 27 হলো, সেটা সেই বছরের কম্পিটিশনের উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো? অনেকগুলো ব্যাপার হচ্ছে, ক্যান্ডিডেট কত আছে, ভালো কোয়ালিটির ক্যান্ডিডেট কত আছে, কম্পিটিশন কিরকম আছে, সিট কত আছে, কত অ্যাপ্লিকেন্ট আছে, অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাট এইটুকু তোমাকে আমি গ্যারান্টি বলতে পারি, নেক্সট 5 বছরের মধ্যে জিলেটে তুমি যদি 40 থেকে 50% পাও, তোমার যাদবপুর কনফার্ম। তাহলে মোটামুটি আমরা 120-র মধ্যে 50 মিনিমাম, আমাকে মিনিমাম বলছি, মিনিমাম পেতে হবে। এবার তুমি যদি বলো না স্যার আমি 60 করে দিতে পারবো, আপনি যা পড়াচ্ছেন বা আপনার যা স্ট্র্যাটেজি বা আমরা যেটুকু দেখলাম, 60 আরামসে পাওয়া যায়, আমি তো সেটা বলছি পাওয়া যায়, কিন্তু আমি মিনিমামটা ধরে চলছি যে 50 আমাকে পেতেই হবে, 50-এর আমি নিচে নামবো না। এটা ধরে আমার সারা বছর মাথায় আমাকে রেখে প্রিপারেশন করতে হবে। ক্লিয়ার? এবার হ্যাঁ দেখো স্যার। একটুখানি বুদ্ধির কথা বলি তোমাকে। ম্যাথে কত আছে? 50 স্যার। এর হাফ করলে কত হয়? 25 নম্বর। 25। আর বাকি 3টে সাবজেক্ট মিলিয়ে 25 পাওয়া যাবে না? ম্যাথে তো 25 আমি পাইয়ে দেবো, গ্যারেন্টি আমি দিচ্ছি। যারা আমার ম্যাথ ক্লাস করেছে তারা জানে অলরেডি, ম্যাথে 25 তো আমি পাইয়ে দেবো। আর বাকি 25 কি আর 3টে সাবজেক্ট দিয়ে পারা যাবে না? হঠাৎ করেই ধরো না 25-এর বেশি হয়ে যাচ্ছে, তা 50 ডিমান্ড করাটা কি খুব কষ্ট করা জায়গা? রাত্রিরে ঘুম হয়ে যাচ্ছে স্যার, অস্বস্তি হচ্ছে, বদহজম হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে স্যার, এরকম কোনো ব্যাপার আছে নাকি 50 তোলার জন্য? নেই তো? না স্যার, চেষ্টা করলে অবশ্যই হবে। আরামসে হবে। তাহলে 50টা কিন্তু তুলনামূলক, যারা পড়াশোনা করছে তাদের কাছে ইজি, যে পড়াশোনা করছে না তার কাছে সবই টাফ আমার হিসাবে যদি বলো। কারণ কি, আমি 50-50 করেও যদি প্রত্যেকটা সাবজেক্টে নিয়ে নিই, তা তো 50-এর বেশি হয়ে যাচ্ছে, 50 অ্যাভাব হয়ে যাচ্ছে, তাই না? আমি হাফ হাফ করে ধরে নিচ্ছি, ম্যাথে 25 পেয়েছি। হুম। কেমিস্ট্রিতে কত ছিল? 25 স্যার। 35 ছিল। তাহলে ওই মোটামুটি ধরে নাও 17 কাছাকাছি, তাই না? 17, 17.5। এদিকে 25 ছিল, 12, 12.5। 35 ছিল। তাহলে আমি 17 যদি ধরে নিই, দেখো এদিকে 25, এদিকে 17, এদিকে 12.5, এদিকে 5, যোগ করে দেখো, অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমি অত বলছি না, আমি বলছি প্রিপারেশনটা এমনই হওয়া যায় প্রতিটা সাবজেক্টে 50% করে আমি যাতে করতে পারি, এবং ওভারঅল যাতে আমার 50-এর বেশি হয়। এবার হতে পারে কোনো ছেলে ম্যাথেই 40 করে দিয়েছে, বাকি সাবজেক্ট পড়েনি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে যে করে হোক, আমি একবার বলছি না তোমাকে কেমিস্ট্রি থেকে 50 তোলো, ওখান থেকে 25 তোলো, আমি সেটা একবার বলিনি। তোমার যেটা এই 4টের মধ্যে যেটাতে তোমার বেশি ভালো লাগবে তুমি সেটাকেই বেশি করে পড়ো, কিন্তু টোটাল মার্কস 50 আমাকে তুলতেই হবে। কথাটা বুঝতে পারলাম? কারণ কি, একটা টাইমের পরে না ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কিছু ছেলে দেখবে কেমিস্ট্রি আর ম্যাথকে বেশি জোর দিচ্ছে, কিছু ছেলে কেমিস্ট্রি ফিজিক্সকে বেশি জোর দেবে, কিছু ছেলে ম্যাথ আর ফিজিক্সকে বেশি জোর দেবে। তো তোমাদের মধ্যে স্যার। প্রিপারেশনের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাবে। বলো স্যার, একটা কোশ্চেন ছিল। বলো বলো বলো। স্যার বলছি, ম্যাথ আর কেমিস্ট্রি থেকে কি পুরো নাম্বার তোলা যায় স্যার? হুম, তোলা যাবে না। জেনুইনলি যেটা তোলা যাবে বলবো, জেনুইনলি হ্যাঁ স্যার। যেটা একদম সঠিক ভাবে বলছি, সঠিক, কোনো মিথ্যা কথা, কোনো ভাওতাবাজি নেই। ম্যাথে তুমি 40+ তুলতে পারবে, জেনুইনলি তোলা যাবে, যত টাফ কোশ্চেনই হোক 40 তুলতে পারবে। আর কেমিস্ট্রি কত ছিল? 35, তো এখানে তুমি 30 তুলতে পারবে জেনুইনলি। স্যার, 5 নম্বর কেমিস্ট্রিতে স্যার 25 ছিল স্যার। কেমিস্ট্রিতে 25 ছিল না? হ্যাঁ 25 ছিল, তার মানে 20। সরি,
25 ছিল, তার মানে 20 তুমি তুলতে পারো ম্যাক্সিমাম। আর ম্যাথে 50 ছিল, 40 তুমি তুলতে পারবে। এইগুলো জেনুইনলি তোলা যাবে, মানে এটার জন্য কিছু লাফালাফি করতে হবে না। সিলেবাস কমপ্লিট করবে, যেরকম ভাবে গাইড করা আছে সেভাবে পড়বে, আরামসে তোলা যায়। তো দুটো সাবজেক্ট মিলিয়ে তো 60 হয়ে গেল, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার অনেকে বলবে স্যার 10 নম্বরটা কি বলছেন? আমি বলছি 10 নম্বরটা হার্ড ধরে বলছি, খুব ভালো করে, খুব সঠিক ভাবে প্রিপারেশন। আমি বলছি যে একদম বেসিক থেকে বেসিক প্রিপারেশন নিলেও তুমি 40 পেয়ে যাবে। আর এখানে 25-এর মধ্যে 20 পাওয়াটা পসিবল, ঠিক আছে? এবার তুমি যদি একটু সিরিয়াস হয়ে যাও, একটু যদি ফাঁকি না মারো, তাহলে ওই 10 নম্বর এখানে তোলা যাবে পসিবল, এখানে ওই 5 নম্বর ওটাও তোলাটা পসিবল। বাট ওই 5 নম্বর ওই 10 নম্বরের জন্য আরেকটু সিরিয়াস হতে হবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আমি জেনুইন কথা বলছি, কিন্তু আমি কোনো ভাওতাবাজি বলছি না। এমন স্বপ্ন দেখালাম আকাশে উঠছে পাখির মতন, আমি ওই কথা বলছি না। আমি যেটা বলছি জেনুইন কথা বলছি। 50-এর মধ্যে 40 ডেফিনেটলি তোলা যায়, যেরকমই প্রিপারেশন হোক, যদি সিলেবাস কেউ কমপ্লিট করে আর একটু যদি প্র্যাকটিস করে এবং যা বলছে স্যার ম্যাডামরা সেগুলো যদি মেনে চলে, 50-এর মধ্যে 40 নর্মালি তোলা যায়। তার জন্য কোনো রকেট সায়েন্স দরকার নেই, কোনো ব্রেনি স্টুডেন্ট হওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যা বলছে তাই করবো, রাম বললে রাম করবো, শ্যাম বললে শ্যাম করবো। যদি এইটুকু যদি ফলো করো, তাতেই তুমি, আমি তোমাকে বলছি, এদিকে 40+ তুলতে পারো, এদিকে 20+ তুলতে পারো, ওদিকে ফিজিক্সের 20+ তুলতে পারো, এফটিবিলিতে মোটামুটি 6+ তুলতে পারো। তো এগুলো যোগ করে দেখো, অনেক বেশি, 70-এর কাছাকাছি চলে যাচ্ছে। কিন্তু আমি অত বলছি না, আমি সব মিলিয়েই বলছি 50 তুমি টার্গেট করো, তাহলে এনাফ। বাবা কথা বুঝলে? হ্যাঁ চলো স্যার। বাবা, সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? এত অব্দি কারোর কোনো ডাউট? না স্যার, আমার নেই। বাকিদের না স্যার আমার মোটামুটি ক্লিয়ার, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। ওকে। এবার আসবো আচ্ছা, র্যাঙ্কিং এর ব্যাপারটা বলে দিলাম মোটামুটি, নাকি? র্যাঙ্কিংটা তো ক্লিয়ার হয়ে গেল যে আমাকে মার্কস মোটামুটি 120-এর মধ্যে 50-এর ওপর তুলতে হবে। আর যাদবপুরে যাওয়ার জন্য 100-এর মধ্যে হলে বেটার হয়, টোটাল র্যাঙ্ক 100-এর মধ্যে রাখতে হবে। আর প্রেফারেন্সটা ফিজিক্সকে লাস্টে দিতে হবে। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে সারা বছর, ঠিক আছে? এবার আসবো, আজকে তো ইন্ট্রোডাকশন ক্লাস, এর পরের দিন থেকে যখনই কোনো চ্যাপ্টার শুরু হবে সেইখানে এবার কথাটা বলি যে কিভাবে প্রিপারেশনটাকে এগোবো। আমাদের টোটাল 4টে খাতা কিনতে হবে, 4টে খাতা কিনতে হবে, ঠিক আছে? 4টে খাতা কিনতে হবে। টোটাল আমাদের কটা কিনতে হবে? 4টে খাতা কিনতে হবে। ম্যাথের যে খাতাটা হবে সেটা যেন মোটামুটি 200+ পেজেস থাকে কমপক্ষে, বেশি হলে অসুবিধা নেই। তুমি যদি 300 কিনে নাও আরো ভালো হয়। 300টার কাছাকাছি যেন পেজ থাকে বা 200-র কাছাকাছি পেজ থাকে, এইরকম সাদা খাতা নেবে, লম্বা সাদা খাতা, মনে রাখবে, লম্বা সাদা খাতা। 2, ফিজিক্সের খাতাটাও এরকমই হয়, বা এতটা দরকার নেই, মোটামুটি 150 পেজেস হলেই চলে যাবে, 150 পেজেস প্লাস। কেমিস্ট্রির খাতা মোটামুটি 100 পেজেস হলেই চলে যাবে। আর এফটিবিলি যেটা আছে এটা মোটামুটি 50 to 60 পেজেস, 100 পেজেস কিনে নাও, বেটার হয়, ঠিক আছে? এটাও 100, এটাও 100 পেজেস কিনে নাও। ফিজিক্সটা একটু বেশি রাখো, 150। ম্যাথটা মেনলি লাগবে 200 থেকে 300 পেজেস, আরো বেশি হলে কোনো অসুবিধা নেই, বাট মিনিমাম 200 পেজের কিনবে। প্রতিটা খাতা কি হতে হবে? প্রতিটা খাতা কি হতে হবে? সাদা হতে হবে এবং লম্বা খাতা হতে হবে, ক্লিয়ার? এবার আমার রেকমেন্ডেশন শুনে নাও, লাস্ট 11 বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমায় বলি, আমি ম্যাথ যেটুকু পড়াই, তোমার মোটামুটি পিএইচডি অবধি তোমার আর ম্যাথামেটিক্সে ঘুরে তাকাতে হবে না, এতটুকুর গ্যারেন্টি আমি নিচ্ছি। আমি জিলেটে যে ম্যাথ পড়িয়ে দেবো, আমি আমার কোনো কিছু বাড়িয়ে বলছি না, আমি আমার বাড়িয়ে বলে লাভটা কি আছে? আমি যদি বাড়িয়ে বলি সেটার আমি জাস্টিফিকেশনই দিতে পারবো না। একটা কথা বোঝার চেষ্টা করো, সবকিছু আজকাল অনলাইন হয়ে গেছে। আমি এই ভিডিওটাকে যখনই আমি অ্যাক্টিভ করে দেবো, আমার 1000টা স্টুডেন্ট মার্কেটে আছে, ঠিক আছে? তারা বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, সেখানে সিনিয়র জুনিয়ররা আছে, তাই না? তাহলে তো দুম করে একটা ছেলে বলেই দেবে ফালতু কথা বলে সন্দীপ স্যার, আর ফালতু লোক, এটা ফালতু বাড়িয়ে ভাওতাবাজি দেয় কথাবার্তা, এটা তো বলেই দেবে। আমি ওপেনলি এত জোর গলা এখন বলতে পারছি, সেই কনফিডেন্সটা আমার আছে বলে, স্টুডেন্টদের ফিডব্যাক আমি পেয়েছি বলেই তোমাকে বলছি, ওপেনলি বলছি, ওপেন মিডিয়াতে তোমায় বলছি। তো আমি যেটুকু ম্যাথ পড়িয়ে দেবো, সেই ম্যাথ তোমার এমটেক পিএইচডি অবধি কাজে লেগে যাবে। তুমি যদি গভর্নমেন্ট সার্ভিসে যাও সেখানেও কাজে লেগে যাবে। তো ওই জন্য বেটার হয়, আমি মনে করি, পায়োনিয়ার বা ক্লাসমেট, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, কিন্তু এর জন্য আমার কোনো ব্র্যান্ড পয়সা দিচ্ছে না। আমি তোমায় এই কারণেই বলছি, কারণ পেজের কোয়ালিটিগুলো বেটার হয়। আমি নিজেও যখন খাতা কিনে দেখেছি, আমি নর্মাল খাতা, লোকাল ব্র্যান্ডের খাতাও দেখেছি, 10 বছর থাকলে কি হয়ে যায়, বা 5 বছর থাকলে কি হয়ে যায়, নেক্সট 5 বছরে কি হয়ে যায়, মানে 3 বছর তো তোমার বিটেক করতেই লেগে যাবে,
3 বছর তো তোমার বিটেক কমপ্লিট করতেই লেগে যাবে, আবার 1 বছরের প্রিপারেশন 4 বছর লেগে যাবে। তো 4-5 বছর খাতাটাকে তো ভালো রাখতে হবে। তো বারবার করে কি এই কষ্ট করে এত স্ট্রাগল করে যে প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস করে করে এত কষ্ট করে স্ট্রাগল করে ক্লাস করে একটা জিনিস নোটটাকে বানাচ্ছ, সেই নোটটাকে তুমি এমনি শেষ করে দিয়ে দেবে? কোনো মানে হয়? তুমি আমাকে বোঝাও। তার থেকে কি বেটার হয় না একবার দাম দিয়ে 200 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে একবার ভালো কোয়ালিটির পায়োনিয়ার বা ক্লাসমেটের একটু মোটা সাদা ভালো কোয়ালিটির পেজের যদি খাতা কিনে নিই, আমার ভবিষ্যতে বিটেক তো হবেই, বিটেকের পরে গভর্নমেন্ট জবের দিকেও আমার কাজে লেগে যাবে। আমি যদি এমটেক করতে যাই, পিএইচডি করতে যাই, গেটের প্রিপারেশন নিই, সেখানেও আমার স্যারের খাতাটা কাজে লেগে যাবে, কারণ আমি সেইরকমই পড়াবো। ঠিক আছে? তো ওই জন্য বলছি অন্তত ম্যাথের খাতাটা, আর কিছু হোক না হোক, যারা ম্যাথটাকে যেন একদম সুন্দর দামি খাতায় যেন তোলা হয়, 200 পেজের পায়োনিয়ার বা ক্লাসমেটসের একদম ফাইন খাতা কিনে নেবে একবার কস্ট দিয়ে। কারণ আমার তো কোনো খরচা নেই এখানে, বাকি সবই প্রোভাইড করে দেওয়া হবে, সব কিছু লাগবে মেটেরিয়ালস থেকে A to Z, কিন্তু শুধু খাতাটা ভালো করে কিনো। আর আরেকটা কথা বলে রাখি, যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে শিফট হবে মনে করছো বা এখন অলরেডি ডিপ্লোমায় পড়ছো, তারা FTPL এর খাতাটাও কিন্তু দামি খাতাটা কিনবে। বাকি ফিজিক্স কেমিস্ট্রি অতটা লাগে না, ফিজিক্সটা যদিও বা লাগে কিছু কিছু চ্যাপ্টার, কেমিস্ট্রি অতটা লাগবে না। যারা কেমিক্যালের স্টুডেন্ট আছো তারা করতে পারো, আদারওয়াইজ কেমিক্যাল নিয়ে যদি ভবিষ্যতে কেমিক্যাল ও মেটালজি নিয়ে পড়ো, তারা কেমিস্ট্রি খাতাটা ভালো রেডি করতে পারো। আদারওয়াইজ এমনি নর্মাল যে কোনো খাতা হলেই চলবে, আমার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ইলেকট্রিক্যাল স্টুডেন্টের জন্য FTPL খাতাটা খুব বাঘা খাতা বানাতে হবে, মানে খুব ভালো কোয়ালিটি বানাতে হবে। আর ম্যাথটা সবার, কেন উইদাউট ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং জিরো, ইঞ্জিনিয়ারিং এর নলেজটা জিরো। তুমি যে কোনো স্ট্রিমে চলে যাও, ম্যাথামেটিক্স ছাড়া ইঞ্জিনিয়ারিং জিরো। ইঞ্জিনিয়ারিং হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার তৈরি হওয়া যাবে না ম্যাথামেটিক্স ছাড়া। ঠিক আছে? তো ওই জন্য ম্যাথামেটিক্সটা জরুরি। তো খাতার মোটামুটি বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এবার আসি নোটস। স্যার একটা Notes- কোশ্চেন ছিল, বলো বলতে বলো পারি? বলো, হ্যাঁ করে নাও তারপরে যাচ্ছি নেক্সট। হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের বিটেকের জন্য কি ফিজিক্সটাতেও অতটা আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত বা অতটা যারা মেকানিক্যালের স্টুডেন্ট আছে, বলে দিচ্ছি, যারা মেকানিক্যালের স্টুডেন্ট আছে বা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, তাদের সব নয়, কিছু ফিজিক্সের চ্যাপ্টার লাগে, কিছু ফিজিক্সের চ্যাপ্টার লাগে। কেন দেখো, অ্যাকচুয়ালি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এগুলো কি র ফিজিক্সেরই সাবজেক্ট, বুঝতে পেরেছো? বা ফ্লুইড মেকানিক্স এগুলো কি র ফিজিক্সের সাবজেক্ট। তো তাদের ক্ষেত্রে ফিজিক্সটা কিন্তু বিশেষ করে সিভিল মেকানিক্যাল এদের দুজনের লাগে ফিজিক্সটা। তো যারা সিভিল মেকানিক্যাল আছো তারা কিন্তু ফিজিক্সের খাতাটা ওই একই ম্যাথের মতন বানাতে পারো, ম্যাথ তো লাগবেই তাদের মাস্ট, তাদের কিন্তু ফিজিক্সটা কিছুটা লাগে, 100% লাগবে না, যা সিলেবাসে বলা আছে লাগবে না 100%, বাট 50% লাগবে। ঠিক আছে? 50% কিন্তু লেগে যাবে, বারবার বলছি। তো চাইলে ফিজিক্সটা করে রাখতে পারলে বেটার হয়। বাট কেমিস্ট্রি 90% লোকেরই লাগবে না, কেমিস্ট্রিটা 90% লোকেরই লাগবে না, যারা একমাত্র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক করবে বা মেটালার্জি নিয়ে পড়ছে বা মেটালার্জিতে ইয়ে করবে, তাদের একমাত্র লাগবে। কথাটা বুঝলে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার আসি তোমার নোটসের ক্ষেত্রে। হ্যাঁ নোটসের কথাটা আসে, আর কোনো ডাউট আছে নাকি কারো? না স্যার। ওকে, এবার আসি একটু নোটসের ক্ষেত্রে। হ্যাঁ নোটসের ক্ষেত্রে নোটস আমরা 3 ধরনের বানাবো। একটাকে বলি মেন নোটস বা যেটাকে বলি ফুল নোটস, আর 2 নম্বর হচ্ছে শর্ট নোটস, আর 3 নম্বর হচ্ছে ফর্মুলা শিট। আমাদের 3টে জিনিস মেনলি কাজে লাগবে। একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, ঠিক আছে? এই যে খাতাগুলো কিনেছো মনে আছে, যে 200 পেজ 300 পেজ 150 পেজ 100 পেজ বড় বড় যে দামি দামি খাতাগুলো কিনেছো, বেসিক্যালি ওটাতেই তৈরি হবে এই মেন নোটসটা। হায়ার পেজেসের যে খাতাগুলো আছে ওটাতে হয়ে যাবে মেন নোটস। স্যার মেন নোটস কাকে বলে? আমি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস নম্বর 90 অবধি যা পড়াবো, যা, যদি আমি বলি রাম বাড়ি গেছিল, কোন একটা জায়গায় পড়া দেখি এক্সাম্পলে লিখেছি রাম বাড়ি গেছিল, তোমার খাতা তো মেন নোটসে কি থাকবে? স্যার ওখানে পড়া দেখি ওই এক্সাম্পলটা লিখেছিল রাম বাড়ি গেছিল। কোনো জায়গায় ধরো একটা গাছের ছবি এঁকেছি, ভালো করে বুঝবে, গাছের ছবি এঁকে বোঝাচ্ছি আপেল পড়ছে, তোমার খাতা তো কি থাকবে? গাছের ছবি এঁকে আপেল পড়ছে। কোনো জায়গায় বলেছি আইলো অলি কুসুম কলি, তোমার খাতা কি থাকবে? আইলো অলি কুসুম কলি। মানে এ বললে এ লিখবে, বি বললে বি লিখবে, জেড বললে জেড লিখবে, রাম বললে রাম লিখবে, শ্যাম বললে শ্যাম লিখবে, কোনো কিছু স্কিপ করার দরকার নেই। যা বলবো, যা মুখ দিয়ে যা বেরিয়ে যাবে সেটা খাতায় ডকুমেন্ট হয়ে যাবে।
সেটাকে বলা হয় মেন নোটস। ওই জন্য এটা বেশি বেজেটের লাগে, কথাটা বুঝলে? এখানে কোনো কিপটামো করবে না, যা দরকার যদি মনে হয় কিছু এক্সট্রা 2 লাইন লেখার তো এক্সট্রা 2 লাইন লিখে নাও। এইভাবে মেন নোটসটাকে বানাতে হয়, কথাটা বুঝলে? দরকার বলে আমি এক্সাম্পল দেখাবো পরে, একটা করে চ্যাপ্টার কমপ্লিট করায়। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, স্যার মেন নোটস কিরকম ভাবে বানাতে হয় বুঝতে পারছি না, একটা দুটো দেখান, সে আমি একটা দুটো দেখাবো। বাট জিনিসটা বুঝতে পেরেছো তো? ধরো একটা হ্যাঁ, 2 স্যার। ঘন্টার ক্লাসে 2 ঘন্টার ক্লাসে আমি যা বলবো A to Z ওখানে নোট ডাউন হবে, নোট ডাউন। আচ্ছা, এবার নোট ডাউনের যখন কথা আসলো, আমি যেটা দেখেছি, ধরো 2025-এর ব্যাচের বলি, আমি 2 ধরনের ক্যান্ডিডেট দেখেছি। একজন করে কি, ওই যে কম দামি হয় না দিস্তা খাতা বা খবরের কাগজের পেছন বা অন্য রাফ শিট হয় না, অনেকে কি করে যখন ক্লাস চলে ক্লাসের রাফ শিটটাকে লিখতে থাকে, এমনি নোট ডাউন করে নেয়, পরে ওই মেন নোটসের খাতায় তোলে, কারণ ওটা ফাইনাল খাতা, পরে ওটা ভালো করে লিখে নেয়। ঠিক আছে, এটা এক ধরনের স্টুডেন্ট দেখেছি। আরেক ধরনের স্টুডেন্ট দেখেছি যাদের হাতের লেখা ভালো এবং তাড়াতাড়ি লিখতে পারে, তাহলে ক্লাসের সাথে সাথেই একবারে নোট করে নেয়, মেন নোটসে একবারে তুলে নেয়। এবার তুমি কোনটা করবে এটা আমি কোনো তোমার ওখানে চাপিয়ে দেবো না, আমি তোমাকে জোর করবো না যে তুমি এটাই করো ওটাই করো, তোমার যেটা ভালো লাগে সেটা করো। কিন্তু বাবা মেন নোটসটা বেশি কাটাকুটি করো না, তাহলে বাজে হয়ে যাবে, তোমারই অসুবিধা হবে, পরে রিভিশন করতে গিয়ে বিপদে পড়ে যাবে।